জিও একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজ আমরা ডুব দেব জীবনের এক অদ্ভুত সুন্দর এক অবিশ্বাস্য জালের গভীরে, যার নাম হলো জীববৈচিত্র্য, মানে প্রকৃতির সেই ম্যাজিক যা আমাদের এই পৃথিবীকে এত জীবন্ত, এত সুন্দর করে রেখেছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই গ্রহে আমাদের সাথে ঠিক কত রকমের জীবজন্তু গাছপালা বাস করে? সংখ্যাটা কত হতে পারে? লক্ষ লক্ষ নাকি কোটি কোটি? সত্যি বলতে কি, সংখ্যাটা আমাদের কল্পনারও অনেক বাইরে। আর এই যে বিশাল বৈচিত্র্য, এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে একটা মাত্র শব্দে, জীববৈচিত্র্য, বা ইংরেজিতে যাকে আমরা বলি বায়োডাইভার্সিটি। খুব সহজ করে বললে, আমাদের চারপাশে যত রকমের গাছপালা, পশু পাখি, এমনকি খালি চোখে দেখা যায় না এমন অণুজীব আছে, তাদের সবাইকে নিয়েই হলো এই জীববৈচিত্র্য। মজার ব্যাপার হলো, এই বায়োডাইভার্সিটি শব্দটা কিন্তু খুব বেশি পুরনো নয়। এই তো ১৯৮৬ সালে ওয়াল্টার জি রোজিন প্রথমবার এটা ব্যবহার করেন। তবে ইও হুইলসেনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়, কারণ তিনি এই কনসেপ্টটাকে সবার কাছে পরিচিত করে তোলেন। তো চলুন, এই যে জীবনের জালের কথা বললাম, এর ভেতরে আসলে কি আছে সেটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। দেখুন, জীববৈচিত্র্যকে ঠিকমতো বুঝতে হলে আমাদের এর ৩টে লেভেল বা স্তরকে জানতে হবে। আর এই ৩টে স্তর কিন্তু একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে ছাড়া অন্যটা ভাবাই যায় না। প্রথম লেভেলটা হলো জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। আচ্ছা ভাবুন তো, আমরা সব মানুষ কি দেখতে একরকম? বা সব বাঘের গায়ের ডোরা কি একই রকম হয়? হয় না, তাই তো? এর কারণ হলো, একই প্রজাতির মধ্যে জিনের অনেক পার্থক্য থাকে। আর এই পার্থক্যটাই কিন্তু যে কোনো প্রজাতিকে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এরপর ২ নম্বর লেভেলে আসছে স্পিশিজ ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। এটা বোঝা আরও সহজ। ধরুন, একটা জঙ্গলে বাঘ আছে, হরিণ আছে, পাখি আছে, আবার নদীতে মাছ আছে। এই যে একটা এলাকায় কত রকমের আলাদা আলাদা প্রজাতি একসাথে থাকছে, এটাই হলো প্রজাতিগত বৈচিত্র্য। আর ৩ নম্বর মানে ফাইনাল লেভেলটা হলো ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর মানে হলো আমাদের পৃথিবীতে কত রকমের পরিবেশ বা ইকোসিস্টেম আছে। যেমন ধরুন, একদিকে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল, তো অন্যদিকে রাজস্থানের মরুভূমি, আবার কোথাও হয়তো বিশাল সমুদ্র বা উঁচু পাহাড়। এই সব ভিন্ন ভিন্ন পরিবেশ মিলেই তৈরি হয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো আমরা ৩টে স্তর তো বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে জীবনের জাল, এই যে এত বৈচিত্র্য, এটা আমাদের জন্য এতটা জরুরি কেন? না থাকলে কি খুব সমস্যা? এর গুরুত্বটা কিন্তু বিশাল। আমরা এটাকে মূলত দুটো দিক থেকে দেখতে পারি। এক হলো বাস্তুতান্ত্রিক উপকার, যেমন গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, বন মাটির ক্ষয় আটকায়, জলাভূমিগুলো আবহাওয়াকে ঠিক রাখতে সাহায্য করে। আর ২ নম্বর হলো অর্থনৈতিক উপকার। আমরা যে খাবার খাই, ম্যালেরিয়ার কুইনাইনের মতো জরুরি ওষুধ, এমনকি সুন্দরবনে যে ইকোট্যুরিজম হয়, এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে জীববৈচিত্র্য। কিন্তু একটা বিশাল কিন্তু আছে। দুঃখের বিষয় হল, জীবনের এই যে এত গুরুত্বপূর্ণ জালটা, সেটা এখন মারাত্মক বিপদের মুখে। মনে হচ্ছে যেন এর বাঁধনটা একটু একটু করে আলগা হয়ে যাচ্ছে। একটা ডেটা দিই, শুনলে হয়তো শিউরে উঠবেন। বিজ্ঞানীরা বলছেন, শুধু আমাদের মানে মানুষের নানা রকম কাজের জন্য গত ৫০০ বছরে পৃথিবীর জীববৈচিত্র্যের ৭৫%, হ্যাঁ 75% হারিয়ে গেছে। এই যে এত বড় একটা ক্ষতি, এর পেছনে কারণ কিন্তু ২ রকমের। কিছু আছে প্রাকৃতিক কারণ, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কিন্তু তার চেয়েও বড় কারণগুলো হলো মনুষ্যসৃষ্ট, মানে আমাদের তৈরি করা সমস্যা। যেমন আমরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, নদীনালা দূষিত করছি, আর যেখানে সেখানে বড় বড় ড্যাম বানাচ্ছি। এর ফলে ওদের থাকার জায়গাটাই তো আর থাকছে না। আর এর ফল কি হচ্ছে? ফলটা কিন্তু মারাত্মক। এটা ঠিক একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। মানে একটা পড়লে বাকিগুলো পড়তে থাকে। প্রথমে প্রাণীদের থাকার জায়গা নষ্ট হচ্ছে, তারপর পুরো ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলটাই ভেঙে পড়ছে। এর ফলে খাবার আর ওষুধের অভাব দেখা দিচ্ছে। অনেক মানুষের জীবনজীবিকা বন্ধ হয়ে যাচ্ছে, আর সবশেষে পুরো প্রকৃতির ব্যালেন্সটাই ঘেটে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। বিজ্ঞানীরা কিভাবে বোঝেন যে কোন প্রাণীরা কতটা বিপদে আছে? এর জন্য তারা একটা রেড লিস্ট ব্যবহার করেন, যেটা ICUN বলে একটা সংস্থা তৈরি করে। এই লিস্টে বিপদমুক্ত থেকে শুরু করে একেবারে বিলুপ্ত বা এক্সটিন্ট হয়ে যাওয়া পর্যন্ত সব প্রাণীর হিসাব রাখা হয়, অনেকটা রিপোর্ট কার্ডের মতো। এত সব খারাপ খবরের পরেও একটা আশার আলো কিন্তু আছে। জীবনের এই যে ছিঁড়ে যাওয়া জাল, এটাকে সারিয়ে তোলার জন্য কিন্তু সারা পৃথিবীতে অনেক চেষ্টা চলছে। তো চলুন এবার একটু সমাধানের দিকে নজর দিই। জীববৈচিত্র্য বাঁচানোর জন্য প্রধানত দুটো রাস্তা আছে।
একটা হলো ইন সিটু কনজারভেশন আর অন্যটা হলো এক্স সিটু কনজারভেশন। নামগুলো একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সহজ। ইন সিটু মানে হল কোনো প্রাণী বা উদ্ভিদকে তার নিজের প্রাকৃতিক পরিবেশে মানে তার নিজের বাড়িতেই সুরক্ষিত রাখা, যেমন ধরুন ন্যাশনাল পার্ক। আর এক্স সিটু হল ঠিক তার উল্টোটা, মানে কোনো বিপন্ন প্রজাতিকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে এনে একটা বিশেষ জায়গায় যত্ন করা, যেমন চিড়িয়াখানা। মূল পার্থক্যটা হল ইন সিটুতে পুরো ইকোসিস্টেমটাকেই বাঁচানো হয়, আর এক্স সিটুতে ফোকাস থাকে কোনো একটা নির্দিষ্ট প্রজাতিকে বাঁচানোর ওপর। চলুন এবার বাস্তবে এই দুটো পদ্ধতির কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, বাদিকে রয়েছে ইন সিটু সংরক্ষণের উদাহরণ, একটা ন্যাশনাল পার্ক। এখানে বন্যপ্রাণীরা নিজেদের মতো করে নিজেদের প্রাকৃতিক বাড়িতেই সুরক্ষিত থাকে। আর ডানদিকে দেখুন এক্স সিটু সংরক্ষণের উদাহরণ, একটা জিন ব্যাংক। এখানে বিপন্ন প্রজাতির জিন বা বীজ ভবিষ্যতের জন্য খুব সাবধানে জমিয়ে রাখা হয়। চিড়িয়াখানাও কিন্তু এই এক্স সিটুরই একটা উদাহরণ। আর এই যে জীববৈচিত্র্য বাঁচানোর লড়াই, এটা কিন্তু কোনো একটা দেশ একা লড়ছে না, এটা একটা গ্লোবাল টিম এফোর্ট। IUCN-এর মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থা যেমন কাজ করছে, তেমনি সাইটস বন্যপ্রাণীর চোরাচালান আটকানোর চেষ্টা করছে, আবার WWF বিশ্বজুড়ে ফান্ডিং করছে। এর সাথে সাথে প্রত্যেকটা দেশের নিজস্ব আইনও আছে, যেমন আমাদের দেশে আছে বন্যপ্রাণী সুরক্ষা আইন। মানে সবাই মিলে চেষ্টা করছে এই অমূল্য সম্পদটাকে রক্ষা করার। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা কি জানলাম? ১. জীববৈচিত্র্য মানে হল পৃথিবীতে থাকা সমস্ত ধরনের জীবন। ২. আমাদের বেঁচে থাকার জন্য এটা অপরিহার্য। ৩. মানুষের নানা কাজের ফলে এটা আজ মারাত্মক বিপদের মুখে। আর ৪. ন্যাশনাল পার্ক বা জিন ব্যাংকের মতো ইনসিটু আর এক্সিটু পদ্ধতির মাধ্যমে একে বাঁচানোর চেষ্টা চলছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। একটু ভাবুন তো, যদি এই জীবনের জালকে বাঁচানোর জন্য আপনাকে শুধু মাত্র একটা নতুন নিয়ম বানানোর ক্ষমতা দেওয়া হতো, তাহলে সেই নিয়মটা কি হতো? অবশ্যই ভেবে দেখবেন। আজকের মতো এটুকুই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রকৃতির এইরকম আরও অনেক অজানা আর ইন্টারেস্টিং বিষয় জানতে জিও একাডেমির সাথে জুড়ে থাকুন। উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।